নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে চলুন প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করি, আশা করছি ভালো লাগবে। সকালবেলা 4:30 পৌনে 5টায় উঠে আমার সব কিছুই যেন ঘোর সওয়ারের মতো চলে। মানে এত দ্রুত দ্রুত গতিতে করতে হয় যে কি বলবো। সকালবেলা উঠেই প্রথমে আমি ব্রাশ করে আর কি ক্লিনটা হয়ে নিই। তারপরে পরিষ্কার হয়ে এসে একটু আমি মানে ক্রিম মাখি, জাস্ট আর কিছু করবার টাইম থাকে না। তারপরেই আমি চলে আসি সোজা একটু মেডিটেশন করতে। কারণ মেডিটেশনটা না করলে আর কি আমার সারাদিনের কাজকর্ম ঠিকঠাক যায় না। মেডিটেশনটা হয়ে গেলেও ব্যাস সব কিছুতে যেন আমি একটা এনার্জি পেয়ে যাই। যেরকম মোবাইলে রিচার্জ করা বা মোবাইলে চার্জ দিলে তবেই মোবাইলটা সারাদিন চলে আর কি, সেই রকমই আমাদের শরীর মন এটাকেও চার্জ দিতে হয়, তবে খুব ভালোভাবে চলে। তো আমি এসে প্রথমে একটু ঠাকুরের কাছে বসি। বসে মনটা শান্ত থাকে, শরীরও অবসন্ন থাকে। যদিও ভালোই ঘুম হয়, আমার ঘুমের কোনো প্রবলেম নেই, কিন্তু তারপরেও যেন সবারই এটা হয়, ঘুম থেকে উঠেই যেন একটু কিরম অলসতা লাগে। তো সেই জন্য আমি ঠাকুরের কাছে এসে একটু বসি। তারপরে ঠাকুরকে ভালো করে দেখি, ঠাকুরের কাছে জানাই, ঠাকুর আমার দ্বারা যেন কোনোদিন কারোর কোনো ক্ষতি না হয়, আমি যেন খারাপ না করি, সবার যেন মঙ্গল হয়, আমার দ্বারা যেন সবার ভালো হয়। আমি বিরাট কিছু ভালো কারোর জন্য করতে পারি না, কিন্তু আমার জন্য যেন কারোর কোনো খারাপ না হয়, ক্ষতি না হয়। তো এইটুকুনি আমার কাছে, মানে আমার ঠাকুরের কাছে আর কি মানে প্রার্থনা থাকে। সারা দিন সব সময়েরই প্রার্থনা থাকে। তো ঠাকুরকে আমি তারপরে একটু আরতি করে নিই। আরতি করে আর কি ঠাকুরকে জাগানোর একটা নিয়ম আছে, যদিও আমার ঠাকুরকে আমি মানি সদা জাগ্রত, তিনি সব সময় জেগে থাকেন, তিনি কখনোই ঘুমোন না। তাই জন্যই তো আমাদের কর্মফল উনি ওনার হাতেই লিখে দেন। তো সেই অবধি আর কি আমি এটা আরতিটা করে নিই। আরতিটা করে একটু মেডিটেশনে বসি। মেডিটেশনে বসলে ঠাকুরের কাছে মন প্রাণ দিয়ে, মন প্রাণ ঢেলে ঠাকুরের কাছে নিজেকে অর্পণ করতে পারলে নিজের যেন খুব ভালো লাগে। তারপরেই চলে যাই আমি আর কি আজকের কি রান্না হবে, মানে যেদিন যেরকম রান্না হবে সেই রান্নার জোগাড়টা করে নিতে, কাটাকুটিটা সেরে নিই। কারণ আমি আমার দিব্যসোনাকে 6টায় তুলি, কিন্তু ওই টাইমটা কি করব, ওই টাইমটা তো আমি ওয়েস্ট করতে পারবো না, আর আমার অভ্যাসই অত সকালে ওঠা। ওই জন্য আমি করি কি, যা কিছু আনাজ থাকে মানে সবজি আর কি, আমি যে যে রান্নাটা করব সেই রান্নাটা অনুযায়ী আমি তাড়াতাড়ি করে সবজিটাও কেটে নিই। কেটে ধুয়ে একদম রেডি করে রেখে দিই। তাতে করে কি হয়, আমার পরবর্তীকালে রান্নাটা আরও সুবিধে হয়ে যায়। যেমন আমি এই সকালবেলা কেটে রাখছি কপি, আলু আর কড়াইশুঁটি, টমেটো, এগুলো দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব আর বেগুন ভাজা করব। তো মাছ ভাজা এইগুলো সব আমি আর কি কেটে কুটে রেডি করে নিলাম। যদিও বেগুনটা কাটার সময় হয়নি, কারণ কাটায় কাটায় 6টায় না আমি আমার দিব্যসোনাকে তুলে দিই ঘুম থেকে, আর এর মধ্যেই ওকে যেভাবে রেডি করব, যেমন ওর টিফিন গুছিয়ে দেওয়া, ওয়াটার বোতলে জল দেওয়া, সব কিছু আমাকে কিন্তু এই টাইমের ভেতরেই সব মানে আর কি রেডি করে রাখতে হবে। তো আমার এই দিকে দেখুন সব হয়ে গেছে। আর চালটাও আমি ধুয়ে রেখে দিয়েছি, কারণ চালটা ধুয়ে রাখলে একটু ভিজেও যায়, ভাতটা হতেও সুবিধে হয়। আর এদিকে সব জোগাড় টোগাড় করে নিলে কি হয়, যখন রান্না বসাবো একবারে রান্না বসিয়ে দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো সেই সব দিক চিন্তা করে আমি আর কি আর এই নুন হলুদ একসঙ্গে আর কি কপি আলুতে মাখিয়ে রাখছি। কারণ নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয়, কপি আলুটার ভেতর থেকে একটা জল ছেড়ে দেয় আর খুব মানে নরম হয়ে যায়, ভাত তাড়াতাড়ি ভাজলে ভাজাটা সেদ্ধ হয়ে যায় আর কি। তো এই যে চালও আমি ভিজিয়ে রেখেছি, এটা ভাতও রান্না হয় তাড়াতাড়ি, আর নুন হলুদ মাখানো এই সবজি না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একদিন করে দেখবেন যে খুব তাড়াতাড়ি নুন দিলেই যে কোনো জিনিস থেকে জল ছাড়ে আর খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যায়। আর মাছটাকেও আমি নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রাখছি, কারণ কি মাছটার ভেতর অনেকক্ষণ থেকে নুন হলুদ আর কি মাখিয়ে রাখলে কি হয়, মাছটার ভেতরে ঢুকে যায় নুনটা আর খেতে ভালো লাগে।
না হলে মাছের কোনো নিজস্ব টেস্ট পাওয়া যায় না। আর ফ্রিজে রাখা মাছ তো, এটা আরই টেস্ট পাওয়া যাবে না। এরপরে আমি করে নিই কি, আটাও মেখে নিই, আর আটা মেখে নিয়ে না ওর জন্য একটা রুটি করে নিই। কারণ ওকে আমি কোনো দিনই খালি পেটে স্কুলে পাঠাই না। এতটা সময়, 1 ঘন্টা প্রায় ওর স্কুলে যেতে সময় লাগে। তারপরে ওখানে স্কুলে তো শুরু হলো, স্কুলে প্রায় 2 ঘন্টা পর, মানে ও যখন ইন করে স্কুলে, তারপর 2 ঘন্টা পর ওর টিফিন হয়। তার মানে কি দেখা গেল, সকাল থেকে উঠে 3-4 ঘন্টা ওর না খাওয়া হয়ে থাকবে। আর তারপরে স্কুলে তো আর টিফিনে ভারী কিছু দেয়া যায় না, ওখান থেকে ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছে শুকনো আর কি কোনো মিষ্টি, কেক, বিস্কিট এই সব ছাড়া আর কিন্তু কিছু দেওয়া যাবে না। মানে লুচি পরোটা খুব একটা দেয়া যায় না, যদি বাচ্চা সামলে খেতে পারে তখন দেয়া যেতে পারে, কিন্তু এছাড়া দেওয়া যায় না। তো আমি কি করলাম, ওই জন্য শুকনো খাবারই দিতে হবে বলে আমি টিফিনটা গুছিয়ে নিলাম। এদিকে কি করছি, আমি ওকে ঘুম থেকে ওঠাবার পরেই না গরম জল খাওয়াই, এতে করে ওর লিভার সিস্টেমটাও ভালো থাকবে, আর খুব তাড়াতাড়ি ওর আর কি পটিটাও হয়ে যায়। পটিটা হয়ে গেলে আমার আর চিন্তা থাকে না কিছু। আর আজকে ওকে টিফিনে দিচ্ছি এই যে ওয়েফার, আর 2টো বিস্কুট, একটা হাঁস। এই হাঁস সন্দেশটা ওর খুব পছন্দ, তো হাঁস সন্দেশটা ও কালকে গিয়ে দোকান থেকে নিজে পছন্দ করে কিনেছে। আর এই টিফিনটা গোছাতে গোছাতে ওকে যে খাওয়াবো জলটাও আমার হয়ে গেছে। আর এদিকে এই জলটা আমি গরম করে চাপা দিয়ে রেখে দিলাম, ও উঠলে মুখ ধোয়াবো। কারণ এত ঠান্ডা হয়ে থাকে না সব জল, বাচ্চা তো ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্য আমি সব রেডি করে নিয়ে এবার ওকে ডাকতে চলে এসেছি। এখন পুরো কাঁটায় কাঁটায় 6টা বাজে। 6টার সময় ওকে আমি তুলি, না হলে না ওকে 7টার মধ্যে রেডি করা যায় না, একদম উঠতে চায় না। একে তো এত ঠান্ডা, তারপরে আবার ছোট বাচ্চা, ওর তো একটা ঘুমের ভাব থাকবেই। ওকে না ওঠাতে অনেকটা টাইম চলে যায়। দেখো কত কিছু করছি, কত গান করছি, কত কবিতা বলছি, কত কসরত করছি, কিন্তু ওর ওঠার নাম নেই। আর আমার এত পা কোমরের ব্যথা না, যে সেইগুলো সব কিছু আর কি ওভারকাম করে না ওকে তুলে নিয়ে, মানে এটা এত কঠিন হয়ে পড়ে। তখন যেন মনে হয় একটা কেউ থাকলে ওকে যদি একটু তুলে দিত, একটু রেডি করে দিত, আমি একটু রিলিফ পেতাম। আমার মা যেমন ওকে তুলে দিত, ওকে একটু আর কি জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে দিত, এই সাহায্যটা পেতাম। কিন্তু আমি জানি না, আমার কপাল তো সেটাও আমার কাছ থেকে তুলে নিল। হয়তো এটাই শেখবার জন্য, আর এই কষ্টটা আমাকে আর কি নিজেকে হাতে করে আর কি, মানে কি বলবো আমি বুঝতে পারছি না, এই কষ্টটাকে আমাকে আর কি লড়ে শিখতে হবে। হয়তো সেটাই সময় আমাকে করাচ্ছে। তো সেই জন্য কি হয়, আমি ওকে মানে তুলতে এত আমার টাইমটা চলে যায় না, আমি আর পেরে উঠি না। তো যাই হোক, তুলে আর ওকে আমি বললাম, ওই দেখ ক্যামেরা চলছে বলতে, ও একটু উঠলো, উঠে গরম জলটা খেয়েও নিল, আর বেশি কিছু করেনি। ক্যামেরা চলছে বললে ভয় আছে, কারণ ওর দুষ্টুমিটা যদি উঠে যায় তাহলে কি হবে। আর ও একটু টাটা করে নিল সবাইকে। আর আমার তো টিফিন গোছানো হয়েও গিয়েছিল, তারপরে বলল এই প্যাঁড়াটা নেবে, এই প্যাঁড়াটা না আমি হনুমানজির পুজো করে আর লাড্ডু প্যাঁড়া রেখে দিই, তখনই প্রসাদ খাই না, যখন ইচ্ছা হয় তখন খাই। তো ও দেখেছিল, দেখে বলল আমাকে প্যাঁড়া দিয়েছো, তা আমি আর একটা প্যাঁড়া দিয়ে দিলাম। যদিও ও খাবে কিনা সন্দেহ, অত খেতেও পারবে না হয়তো, 2টো বিস্কুটই ফিরিয়ে আনলো, কি একটা সন্দেশ ফিরিয়ে আনলো, এরকম ফিরিয়ে আনবি আমি জানি। তাহলেও দিলাম, ওর যখন ইচ্ছা, আর ও টিফিনটা যদি ওই রকম দেখে না খুব আনন্দ পায়। এরপরে ও বাপি, মামনি, ঠাকুর সবাইকে প্রণাম করে নিল। তারপরে আমি রেডি করে দেওয়ার পর ও প্রণাম করে তারপরে বেরোয়, আর এইটা ওর দুষ্টু মুখ, দুষ্টু করে দেখছে সবাইকে। তারপরে ওর গাড়ি এসে যায়, গাড়ি এসে গেছে, আমি ওকে গাড়িতে তুলে দিই। আগে না গাড়িতে যেতাম, এখন সত্যি বলতে কি গাড়িতে গেলে না আর কোনো কাজ হয় না, কারণ ওকে আমি আবার নিয়ে আসতে যাব, তারপর একটু খাওয়াবো, এইগুলো তো সব করতে হয়। গাড়ির মধ্যেই আমি ওর জন্য খাবার রেডি করে নিয়ে যাই। তো এইগুলো করতে হয় বলে আমার আর টাইম হয়ে যায় না, যেহেতু একা, কেউ একজন থাকলে তবু হতো। তাই জন্য ওকে আমি একাই পাঠিয়ে দিচ্ছি এখন, শুধু তো যাওয়াটা, 1 ঘন্টার মধ্যেও চলে যাবে, তারপর তো আমাকে আবার ফিরেই আসতে হবে, আর আসার সময় ও যখন ঘুমিয়ে পড়ে তখন প্রয়োজনে লাগে। আর দেখো ও কতটা একা একা স্বাবলম্বী হয়ে গেছে, ওয়াটার বোতল কোথায় রাখতে হবে গাড়িতে ঠিক বুঝে গেছে। আর এইভাবেই ওকে আমি
পাঠিয়ে দিলাম। আর এইভাবেই আমার সকালবেলা 5টা থেকে আর 7টা পর্যন্ত কেটে যায়। ডট 7টা এখন। এখন গাড়ি চলতে শুরু করলো। আর গাড়িটা যতক্ষণ না যায় না, ততক্ষণ যেন আমার বুকের ভেতরটা কেমন করে। ওকে একা ছেড়ে দিয়েও আমি না শান্তি পাই না। আর এইভাবেই তারপরে আমি বাড়ি চলে আসি একা একা হেঁটে, তারপর নেক্সট পর্ব শুরু হয়। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।